আমার প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়। অর্থায়ন কি? অর্থায়ন হলো তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করা। অর্থাৎ হলো কোথায় থেকে টাকা আসবে, কোথায় টাকা বিনিয়োগ করবা, বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা হবে, ওইটাই অর্থায়ন। অর্থাৎ সহজ কথা কি, মানে ব্যবসা করার জন্য অবশ্যই টাকা লাগে, টাকা ছাড়া তো ব্যবসা করা যায় না। তাহলে তোমার ঠিক করতে হবে প্রথম কোথায় থেকে টাকা আসবে, তারপরে টাকাগুলো এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যাতে সর্বোচ্চ মুনাফা হয়। অর্থায়ন হলো ব্যবসায়ের মূল চালিকা শক্তি। উত্তর হ্যাঁ। তাহলে যা কথাগুলো বলছে অবশ্যই অর্থায়ন চালিকা শক্তি। অর্থ ছাড়া তো ব্যবসায় কখনো কল্পনা করা যায় না। তুমি একটা ব্যবসা দিতে চাচ্ছ, টাকা ছাড়া কি ব্যবসা দেওয়া যাবে? দেওয়া সম্ভব না। এই জন্য অর্থ হলো ব্যবসায়ের প্রাণ, আর অর্থ হলো ব্যবসায়ের মূল চালিকা শক্তি। এই জন্য অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি বলা হয়। এখান থেকে যদি প্রশ্ন আসে অর্থায়ন কি, কি কাকে কেন বলে, এগুলোই লিখে দিবা। কি লিখে দেবা? ওইগুলি আমি বলতেছি, মানে কোথায় থেকে টাকা আসবে, কোথায় টাকা বিনিয়োগ করবে, করলে সর্বোচ্চ মুনাফা হবে, সেটা অর্থাৎ ওই কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখে। 1990 সালে অর্থাৎ 90 দশকে আধুনিক অর্থায়নের সূচনা হয়। এটা কিন্তু অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। WTO কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে কি? বিশ্ব বাণিজ্যিক সংস্থা হিসাবে এটা আত্মপ্রকাশ ঘটে। অনেক সময় পরীক্ষা আসে WTO কি অথবা বিশ্ব বাণিজ্য সংস্থা কি। যখন আসবো তখন বলা এই যে বিশ্ব বাণিজ্য সংস্থাটা প্রতিষ্ঠিত হয় বা আত্মপ্রকাশ ঘটেছে, এই আত্মপ্রকাশ ঘটার প্রধান কারণটা কি? প্রধান কারণটা হলো যে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ, তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা অসুবিধা সৃষ্টি হয়, এই প্রতিবন্ধকতা এবং অসুবিধা দূর করার জন্য সাধারণত এটা কাজ করে। অর্থায়নের শ্রেণীবিভাগ অনেক ইম্পর্টেন্ট। পারিবারিক অর্থায়ন, পরিবার পরিচালনা করার জন্য টাকা অবশ্যই দরকার হয়। প্রথমে ঠিক করতে হবে আসলে পরিবার পরিচালনা করার জন্য টাকাগুলো কোথায় থেকে আসবে, এবং টাকাগুলো এমনভাবে ব্যয় করতে হবে যাতে পরিবারের কোনো সদস্যদের সমস্যা না হয়। এটাই পারিবারিক অর্থায়ন। সহজে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমার আব্বু তোমাদের পরিবারটা পরিচালনা করে, কিন্তু তোমার আব্বু প্রত্যেক মাসে 50,000 টাকা ইনকাম করে, কিন্তু প্রথম 20 দিন যদি টাকাগুলো খুব বেশিভাবে খরচ করে ফেলে, তাহলে বাকি 10 দিন পরিবারের সদস্যরা অনেক সমস্যার সম্মুখীন হবে, কষ্ট করে জীবনযাপন করতে হবে, অথবা বিভিন্ন ব্যাংক বা আত্মীয় স্বজন থেকে ঋণ নিতে হবে। ঠিক তেমনি এই পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে কিন্তু সমস্যা, আর যদি ব্যয়ের চেয়ে আয় বেশি হয় তাহলে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা যায়। সরকারি অর্থায়ন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সরকারি অর্থায়ন অর্থাৎ এক বছরে সরকার কত টাকা ব্যয় করবে সেটা ঠিক করে এবং এই টাকাগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে, এটা হলো সরকারি অর্থায়ন। মনে করো সরকার এক বছরে বাজেট ঘোষণা করলে এত কোটি টাকা খরচ করবে, ঘোষণা করার পর এই টাকাগুলো জনগণ থেকে বিভিন্নভাবে আদায় করে, কারণ জনগণ দ্বারাই কিন্তু সরকার পরিচালিত হয়। সরকারি অর্থায়নের ব্যয়ের খাতগুলো হলো স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তা ঘাট, মসজিদ, মাদ্রাসা, তারপরে যে দেখো যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল। সরকারি অর্থায়নের আয়ের খাতগুলো কোনগুলো, মানে কোথায় থেকে সরকারি অর্থায়নের টাকাগুলো পেয়ে থাকে? 1 নম্বরে আয়কর, 2 নম্বরে মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল। এগুলা ঠাড়া মুস্ত করে ফেলবে, এগুলো অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট। সরকারি অর্থায়নের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, মানে সরকারি অর্থায়ন অলাভজনক, অমুনাফাভোগী, মানে লাভ হয় না বললেই চলে, সব সময় ঘাটতি থাকে। সব জিনিসের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, কিন্তু সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, জনকল্যাণ করা, দারিদ্রতা দূরীকরণ। সরকারি অর্থায়ন বেশিরভাগ কি হয়? আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। যখন ব্যয় বেশি হয় তখন সরকার তারা কি করে? বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে সাধারণত ঋণ নিতে হয়। এই যে সরকারি অর্থায়নের ক্ষেত্রে যখন ব্যয় বেশি হয়ে যায় তাহলে তো সরকার কি করে? বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে হয়। তাহলে ঋণগুলো কোথায় নেয়? ADB থেকে, যেটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে নেয় বিশ্ব ব্যাংক থেকে, তারপরে নেয় IDB থেকে, অর্থাৎ ইসলামী ডেভেলপমেন্ট
ব্যাংক, এগুলো থেকে সরকার কি করে ঋণ নেয়। আরেকটা জিনিস আছে বিসিআইসি, মানে কি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আর এইটাও কি করে আমাদের দেশের সাধারণত এটাও বেশি পরিমাণে মুনাফা অর্জন করে না, অর্থাৎ রাসায়নিক শিল্পগুলো সাধারণত এটার আওতায় পড়ে। আন্তর্জাতিক বাণিজ্য আমদানি এবং রপ্তানি খাতগুলো নিয়ে আলোচনা করে। দেখো আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি বেশি করি, রপ্তানি কম করি। এর ফলে কি হয়, রপ্তানি আমদানি বেশি করার কারণে আমাদের সব টাকা বিদেশ চলে যায়। এর ফলে আমরা অর্থনৈতিক দিয়ে অনেক দুর্বল হয়ে পড়ি। কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক মানুষ বিদেশ থাকে। এই যে বিদেশ থেকে যেই টাকাগুলো পাঠায়, মানে প্রবাস থেকে যে টাকাগুলো পাঠায়, এটা হলো রেমিটেন্স। পরীক্ষা আসে রেমিটেন্স কি? উত্তর, প্রবাসীরা বিদেশ থেকে যে টাকাগুলো আমাদের দেশে পাঠায় সেটা হলো রেমিটেন্স। অব্যবসায়ী প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না, বরং জনকল্যাণ করা, দারিদ্রতা দূরীকরণের জন্য কাজ করে বা সেবায় নিয়োজিত, ওইগুলো হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। সহজ কথা দেখো, এতিমখানা, তাছাড়া স্কুল, কলেজ, হসপিটাল, এগুলোও কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, যেমন দেখো এতিমখানা কিভাবে চলে, সাধারণত তাদের টাকা পয়সা লাগে, এতিমখানা হোক আর যেটা হোক, তারা মূলত অনুদানের মাধ্যমে চলে থাকে, অর্থাৎ বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা করে, তখন এগুলো চলে থাকে। এগুলো হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থায়ন কি, ব্যবসা অর্থায়ন কি, দুইটা একই জিনিস, খালি ব্যবসা কথাটা উল্লেখ করবা। ব্যবসা অর্থায়ন কি? অর্থাৎ অর্থায়ন হলো তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, কোথায় থেকে টাকা আসবে, কোথায় টাকা বিনিয়োগ করবা, বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা হবে, সেটাই ব্যবসায়ী অর্থায়ন। অর্থায়ন জিনিসটাকে একটা কথা দিতে পুরোটা বোঝায়, মানে টোটালি টাকা কোথায় থেকে আসবে, কোথায় টাকা বিনিয়োগ করবা, আর বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা হবে, এইটা দিয়ে পুরাটা অধ্যায় শেষ হয়ে যায়। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এক মালিকানা এবং অংশীদারি সাধারণত ক্ষুদ্র ব্যবসা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে সাধারণত আর্থিক প্রতিষ্ঠান মানে সকল ধরনের বীমা, আর ব্যাংক তো ব্যাংক, ওইগুলোও কিন্তু অর্থ প্রয়োজন হয়, এগুলো অর্থ ছাড়া চলে না। পিস্টলটা ওকে, কি বন্ধ হয়েছে নাকি? অফিস ফোনে কেটে দিছি। আচ্ছা, ব্যবসায় অর্থায়নের গুরুত্ব অনেক ইম্পর্টেন্ট, আবার বলি অনেক ইম্পর্টেন্ট। ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, ভূমিকা, প্রয়োজনীয়তা। নাম্বার 1, মূলধন সংকট। আমাদের দেশে সবচেয়ে প্রথম এবং প্রধান সমস্যা হলো মূলধনের সংকট। কারণটা কি? কোথায় থেকে টাকা আসবে, আর কোথায় বিনিয়োগ করবা, আর কিভাবে বিনিয়োগ করতে হবে, এই সম্পর্কে মানুষের জ্ঞান না থাকার কারণে মূলধনের সংকট হয়ে থাকে। তাই আমাদের এই জন্য অর্থায়নের গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, মানে উন্নত দেশের মতো আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা তেমন বেশি উন্নত না, কারণ যে কেউ ইচ্ছা করলে সহজে ব্যাংক থেকে টাকা পায় না। কেউ যদি কোনো ব্যবসায়ীরা ব্যাংক থেকে যদি টাকা নিতে চায় তাহলে বেশি পরিমাণে জামানত দিতে হয়, অনেক সময় জামানত দেওয়ার মতো টাকা থাকে না, এই জন্য ব্যবসায়ীরা টাকাও নিতে পারে। অল্প শিক্ষিত উদ্যোক্তা, আমাদের দেশে সাধারণত উদ্যোক্তারা উচ্চ শিক্ষিত না, যারা নতুন নতুন জিনিস নিয়ে কাজ করে তারা উচ্চ শিক্ষিত না। উচ্চ শিক্ষিত না হওয়ার কারণে তারা অর্থায়ন সম্পর্কে কোনো জ্ঞান নাই। উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয় বৃদ্ধি, আমাদের দেশের মানুষ কোথায় উৎপাদনমূলক বিনিয়োগ করতে হবে সেটা সম্পর্কে কোনো জ্ঞান নাই, জাতীয় আয় ও বৃদ্ধি করতে পারতেছে না। কারণ কি? মূলত তাদের অর্থায়ন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। ব্যবসায় অর্থায়নের নীতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1, তারল্য বনাম মুনাফার নীতি। তারল্য মানে কি? নগদ টাকা। আর মুনাফা মানে কি? এই নগদ টাকা খাটিয়ে আমরা যেটা অর্জন করি মূলত সেইটা হলো মুনাফা। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ কিছু টাকা বিনিয়োগ করতে হবে, কিছু টাকা হাতেও রাখতে হবে। সবগুলা যদি বিনিয়োগ করে তাহলে হাতে টাকা থাকবে না, মানে তারল্য থাকবে না, বা সবগুলা যদি হাতে রেখে দেয় তাহলে বিনিয়োগ না করলে মুনাফা আসবে না। উপযুক্ততার নীতি, স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন আর দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন, এটা হলো উপযুক্ততা নীতি। অর্থাৎ কি? স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন জিনিসটা কি? খেয়াল করো, মনে করো চলতি মূলধন কি? প্রত্যেক দিন পণ্য সামগ্রী কেনাকাটা করা। সকল দোকানদাররা কিন্তু প্রত্যেক দিন পণ্য সামগ্রী কেনাকাটা করে, তাই তাদেরকে কি করতে হবে? স্বল্পমেয়াদী মানে 1 বছরের মেয়াদে ঋণ নেওয়া উচিত। স্বল্পমেয়াদী যখন ঋণ নেওয়া হবে তখন সুদের পরিমাণটা সাধারণত
কম থাকে। এখন যদি এই চলতি মূলধনের জন্য 5 বছরের মেয়াদে যদি ঋণ নাও তাহলে কিন্তু সুদটা বেশি হবে। দোকানদার যা লাভ করবে লাভ সবগুলোই ওইখানে দিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? দৈনন্দিন ক্রয় বিক্রয়ের জন্য সাধারণত চলতি মূলধনের জন্য স্বল্প মেয়াদী ঋণ দরকার। আর দীর্ঘমেয়াদী তহবিলের জন্য স্থায়ী মূলধন, অর্থাৎ কি বড় বড় বিল্ডিং, অট্টালিকা, কলকারখানা, এগুলো তো সাধারণত দীর্ঘমেয়াদ স্থায়ী মূলধন। এই স্থায়ী মূলধন তৈরি করার জন্য 5 বছর বা 10 বছরের ঋণ নিতে হয়। কারণ কি একটা বিল্ডিং বা বড় একটা কোম্পানি তৈরি করা 1 মাস বা 2 মাস, 1 বছরের মাধ্যমে করা সম্ভব না। তাই 5 বছর বা 10 বছরের মেয়াদে ঋণ নিতে হবে। তাইলে সহজ কথা কি, স্বল্পমেয়াদী তহবিল, স্বল্পমেয়াদীর জন্য চলতি মূলধন, আর দীর্ঘমেয়াদীর জন্য কি স্থায়ী মূলধন। কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন, অর্থাৎ একটা পণ্য নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করা। এতে করে কি হবে, এভারেজে তোমার মুনাফা হবে। মনে করো তুমি একটা পণ্য নিয়ে ব্যবসা করো, আজকে বিক্রি করছো, হয়তো লাভ হয়েছে নাহলে লোকসান হয়েছে। আর যদি 5টা পণ্য নিয়ে বিক্রি করো, 3টা লাভ হবে, 2টা লোকসান হবে। এভারেজ মানে গড়ে তোমার লাভ হবে। তাহলে কি হবে, ঝুঁকিটা বন্টিত হবে। তাহলে কারবারের বৈচিত্র্য মানে কি, একটি পণ্য নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করা। এতে কি হবে, ঝুঁকিটা বন্টিত হয়ে তোমার লাভ। আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী 2 ধরনের। নাম্বার 1, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। চলতি ব্যবসার জন্য সাধারণত স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ নিতে হয়, আর সাধারণত স্থায়ী ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয়। এটাই ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্ত বলতে বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করার যে সিদ্ধান্ত, সাধারণত সেটা হলো ব্যয় সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মেশিন সামগ্রী যখন ক্রয় করা হয়, এই মেশিনটা নির্দিষ্ট 10 বছরের মেয়াদে ক্রয় করা হয়েছে। এই মেশিনটা যদি 10 বছরের পর্যন্ত ব্যবহার করে, যত টাকা দাম দিয়ে মেশিনটা ক্রয় করা হয়েছে তার চেয়ে যদি বেশি টাকা আর্ন করা হয়, তো সেটাই সাধারণত ব্যয় সিদ্ধান্ত। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবা, যাতে করে পরবর্তী ভিডিওর সকল প্রকার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর এখন কথা হলো, এই যে আমি এটা আলোচনা করেছি, টোটালি আমরা কি পেলাম, সার সংক্ষেপ 2 মিনিট আলোচনা করা দিই। অর্থায়ন মানে কোথা থেকে টাকা আসবো, কোথায় টাকা বিনিয়োগ করবা, বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা হবে, সেটা অর্থায়ন। তারপরে পারিবারিক অর্থায়ন, প্রকারভেদ যেটা পারিবারিক অর্থায়ন, পরিবার পরিচালনা করার জন্য টাকা দরকার হয়, টাকাগুলো এমনভাবে ব্যয় করতে হবে পরিবারের সদস্যদের কোনো সমস্যা না হয়। সরকারি অর্থায়ন, সরকার 1 বছরে কত টাকা ব্যয় করবে আগে ঠিক করে এবং সেই টাকাগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে। সরকারি অর্থায়ন আয় থেকে ব্যয় বেশি হয়ে থাকে। আন্তর্জাতিক অর্থায়ন যেটা আমদানি রপ্তানি খাতগুলো নিয়ে আলোচনা করে, আর প্রবাসীরা বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায় সেটা রেমিটেন্স। অব্যবসায় প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না সেগুলো অব্যবসায় প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, এতিমখানা। ব্যবসা অর্থায়ন মানে ব্যবসা পরিচালনা করার জন্য কোথায় থেকে টাকা আসবে, কোথায় টাকা বিনিয়োগ করবে, সর্বোচ্চ মুনাফা হবে, সেটা হলো ব্যবসায় অর্থায়ন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, যে সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন ছাড়া চলে না, মানে টাকা ছাড়া চলে না। অর্থায়নের মূলনীতি, অর্থায়নের মূল তারল্য মানে মুনাফার নীতি। তারল্য মানে নগদ টাকা, মুনাফা মানে কি নগদ টাকা খাটিয়ে আমরা যেটা অর্জন করি সেটা হলো মুনাফা। অর্থাৎ সাধারণত টাকা এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে হাতেও টাকা থেকে মুনাফা হয়। উপযুক্ত নীতি, স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন, দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন। কারবারের বৈচিত্র্য ও ঝুঁকি বন্টন, অর্থাৎ একটা পণ্য নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করা। তাহলে কি হবে, এভারেজে তোমার লাভ হবে, অর্থাৎ ঝুঁকিটা বন্টিত হবে। আয় সিদ্ধান্ত মানে কি, তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। আর ব্যয় সিদ্ধান্ত মানে কি, টাকাটা কোথায় আমরা বিনিয়োগ করব। আসলে একটা ভিডিওর মধ্যে পুরোটা অধ্যায় দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য খুব স্পিড হয়ে গেছে। তোমরা এর ফলে কি হবে, তোমরা জাস্ট বই না পড়ো, এই ভিডিওটি বারবার শুনে পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। Keep watching my videos. Till then, Allah Hafiz. Assalamu alaikum.